15 বছরের বিশেষ পররাষ্ট্রনীতিটা ছিল মূলত গদি রক্ষার নীতি। এখানে কোনো পররাষ্ট্রনীতি, দেশের স্বার্থ এই বিষয়টা ছিল না। বাংলাদেশের মানুষ সীমান্তে তিনি কোনো কারণে গিয়েছেন, ভারতীয় বিএসএফ গুলি করে তাকে মারলো এবং এরপরে আর কোনো কথা নেই। এই যে অবস্থাটা, এটা হয়েছে বেসিক্যালি আমাদের এখানে একটা নতজানু নীতির কারণে। আমরা এতদিনকার এই ফ্যাসিবাদী ব্যবস্থায় দেখেছি যে একটা দল ক্ষমতায় আছে, মোটামুটিভাবে তার মিত্রদের বাইরে সকল বিরোধী দলকে তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে দিয়েছেন, নিজেরা একা একা খেলেছেন। এইরকম একটি বিভাজিত রাজনৈতিক ব্যবস্থা কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি দিতে পারে না। আমাদের গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই, আমাদের বিচার ব্যবস্থাটা ঠিক না। এই প্রত্যেকটা জিনিসের পেছনে সব থেকে বড় যে দায়ী জিনিসটা, সেটা হলো বাংলাদেশের আসলে সার্বভৌমত্বই ছিল না। বাংলাদেশের ভিশনটা নেওয়া জায়গা উচিত যে আমরা গ্লোবাল সাউথে, দক্ষিণ বিশ্বের একটা নেতৃস্থানীয় দেশ হতে পারি কিনা। আপনারা জেনে থাকবেন যে শহীদ আবরার ফাহাদ 2019 সালের অক্টোবরে যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিলেন, সেখানে তিনি ব্যঙ্গ করে একটা কবিতা তিনি উল্লেখ করেছিলেন। বলেছিলেন যে পরের কারণে স্বার্থ দিয়ে বলি, এই জীবন ও মন সকলেই দাও, তার চেয়ে সুখ আর কি আছে। যখন তিনি এই কথাটি বলেছিলেন, সেই সময়ের প্রেক্ষাপটটা আপনারা সকলেই জানেন যে তৎকালীন ফেসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন এবং ভারতের সঙ্গে কিছু চুক্তি করেছিলেন, যে চুক্তিগুলোতে বাংলাদেশের স্বার্থ চূড়ান্তভাবে উপেক্ষিত হয়েছিল। ঠিক সেই সময়টাতে শহীদ আবরার ফাহাদ শেখ হাসিনার যে আরেকটি বক্তব্য আছে যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। ঠিক সেই কথাটাই হয়তো তিনি ব্যঙ্গ করে বলতে চেয়েছিলেন যে একটা দেশ, যে দেশ স্বাধীন এবং সার্বভৌম, পররাষ্ট্রনীতিতে, দ্বিপাক্ষিক যে কোনো চুক্তিতে, সব কিছুতেই একটি দেশ তার নিজের স্বার্থকে প্রধান করে দেখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অতীতে বিশেষত গত 16 বছর ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করে ভারতের স্বার্থকে এখানে প্রধান করে দেখা হয়েছে। আমরা জানি যে গত সময়ে ভারতের সাথে এমন অসংখ্য চুক্তি হয়েছে, যে চুক্তিগুলোর অনেক কিছুই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ তারা কেউ কিছু জানে না, এখন পর্যন্ত সেগুলো প্রকাশিত হয়নি। তো আজকে যখন আমরা বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমরা প্রথমেই দাবি জানাতে চাই, বা সরকারের উপদেষ্টা এখানে ছিলেন, তিনি থাকলে হয়তো ভালো হতো আমাদের জন্য দাবি জানানো। তারপরেও আমরা এই দাবিটা জানাতে চাই যে ভারতের সাথে বিগত সময়ে যেসব চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো জনসম্মুখে উন্মোচন করা হোক। আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের বা অন্য যে কোনো দেশের আসলে কী ধরনের চুক্তিগুলো হলো, তাতে বাংলাদেশের স্বার্থগুলো রক্ষিত হলো কিনা, এবং জনগণের মধ্যে জনপরিসরেই আলাপটা আসুক। তারপরে জনগণ ঠিক করবে যে ওই চুক্তিগুলোর মধ্যে কোন চুক্তিগুলোতে বহাল থাকা প্রয়োজন আছে এবং কোন চুক্তিগুলো আসলে বাতিল করে দেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তে আমাদের আসতে হবে। এবং সামনের দিনে ভারতের সাথেই হোক বা অন্য যে কোনো দেশের সাথেই হোক, বাংলাদেশের যত চুক্তি হবে, চুক্তিগুলো করবার আগে অবশ্যই কী বিষয়ে চুক্তি হচ্ছে, চুক্তির শর্তগুলো কি, প্রত্যেকটা বিষয় যেন বাংলাদেশের মানুষকে জানানো হয়। এখানে একটা জিনিস মাথায় রাখবার মতো, যে শেখ হাসিনা যখন ওখান থেকে ফিরে এসেছিলেন, বাংলাদেশের জন্য কি নিয়ে আসলেন, এই প্রশ্ন যখন তাকে করা হলো, তিনি উত্তরটা দিয়েছিলেন খুবই ব্যক্তিগত জায়গা থেকে। উনি বলেছিলেন যে শেখ হাসিনার আসলে ব্যক্তিগতভাবে বা আরও আসলে ওই অর্থে পাওয়ার কিছু নেই, বা তিনি পাওয়ার জন্য কিছু করেন না, এই ধরনের বক্তব্য। কিন্তু কোনো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তিনি শুধু যখন একজন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে কারোর সাথে চুক্তি করেন, তিনি শুধু তার ব্যক্তিগত ব্যবসায়িক কোনো ডিল করে আসেন না, গোটা জনগণের রেসপন্সিবিলিটি নিয়ে তিনি একটা কাজ করতে চান। অতএব যখন গোটা জনগোষ্ঠীর একটা রেসপন্সিবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে তিনি কোনো একটা ডিল করতে যাচ্ছেন, এটা ভবিষ্যতের জন্যও বলছি, তখন অবশ্যই জনগণের সেখানে পাওনাটা কি, সেটা জনগণের জানবার অধিকারটুকু আছে। এই অধিকারটুকু আমাদেরকে বাস্তবায়ন করে নিয়ে আসতে হবে। আপনারা জেনে থাকবেন 2020 সালে শহীদ আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে আমরা সে সময় কিছু ছাত্র তরুণরা মিলে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে পলাশীর মোড়ে আবরার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ আমরা নির্মাণ করেছিলাম। সে 8 স্তম্ভের মধ্যে আমরা অনেকগুলো কথা বলেছি। আমরা সার্বভৌমত্বের কথা বলেছি, গণতন্ত্রের কথা বলেছি, গণপ্রতিরক্ষার কথা বলেছি, সম্প্রীতির কথা বলেছি, অর্থনৈতিক স্বনির্ভরতার কথা বলেছি, দেশীয় কৃষি শিল্প, নদীবন বন্দর রক্ষার কথা বলেছি,
সাংস্কৃতিক স্বাধীনতার কথা বলেছি, মানবিক মর্যাদা এবং বিউপনিবেশনের কথা বলেছি। আমরা প্রত্যেকটা বিষয়কে এমনভাবে সেই তরুণরা আমরা সেট করার চেষ্টা করেছিলাম যাতে করে সামনের দিনের বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতি 8 স্তম্ভের যে 8টি কথা আমরা বলেছি তার মধ্যে প্রতিফলিত হয়। আমরা বাংলাদেশের স্বার্থকে প্রধান করে দেখতে চাই। বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলে বাংলাদেশে একজনকে জীবন দিতে হলো। শুধু তাই নয়, আমরা জানি যে অতীতেও বিভিন্ন সময় বাংলাদেশের স্বার্থের পক্ষে কথা বলেছেন যে স্বার্থটা ভারত, বিশেষত ভারত, তাদের স্বার্থের যদি উল্টো দিকের কিছু কথা হয়ে থাকে তো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ব্যবহার করে সেই সব ব্যক্তিদেরকে গুম করার পর্যন্ত ঘটনাগুলোও আমরা জানি। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বার্থের পক্ষে কোনো মানুষ কথা বলবেন এবং সেই মানুষটাকে অন্য কোনো দেশের প্ররোচনায় এই দেশের রাষ্ট্রীয় বাহিনী গুম করবে, খুন করবে, তাদেরকে হারিয়ে দিবে, এরকম ধরনের পরিস্থিতি যাতে আর না হয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বাহিনী সবাই যেন বাংলাদেশের স্বার্থের প্রতি একাট্টা হন, এটাও আমরা আসলে দেখতে চাই সামনের দিনগুলোতে। আমরা আর একটা কথা বলি, আপনারা জানবেন যে আমাদের যে নদীগুলো আছে, আমার বাড়ির পাশে তিস্তা নদী, এখন শীতকাল, শুকনো মৌসুম, হাঁটু পানি পর্যন্ত পাবেন না আপনি তিস্তাতে গিয়ে দেখেন। এটা তো আমাদের হবার কথা ছিল না। আমাদের অভিন্ন যতগুলো নদী আছে, আমাদের ওয়াটার শেয়ারিং যে ট্রিটিগুলো আছে, ওই সেগুলোর বাস্তবায়ন বা ট্রিটিগুলো কেন ঠিকভাবে হচ্ছে না, আমাদের আসলে কমতিটা কোথায়? আমরা যদি স্থানীয় পর্যায়ে দেন দরবারগুলো করতে না পারি, আন্তর্জাতিক পর্যায়গুলো আছে, সেখানে কেন আমাদের দেন দরবারটা হচ্ছে না? এটা আমাদের একটা প্রশ্নের জায়গায়। তাহলে যদি লোকালি আমরা যদি এটা সমাধান করতে না পারি, তাহলে আমাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে। কিন্তু বাংলাদেশের জন্য অভিন্ন যে নদীগুলো আছে, তিস্তা বলেন, পদ্মা বলেন, প্রত্যেকটা নদীতে তো পানির খুবই বেহাল দশা। তো সেই নদীগুলোতে যাতে আমরা পানি পাই, এটা আমাদের নিশ্চিত করিয়ে নিয়ে আসতে হবে। আর একটা জিনিস, বাংলাদেশের 64টা জেলার মধ্যে 32টা জেলায় সীমান্তে অবস্থান করে এবং এই সীমান্ত পারের জেলাগুলোতে কয়েকদিন পর পরই, এই যে আমরা দেখলাম এই সপ্তাহেও একজনকে গুলি করে হত্যা করা হলো। তো যদি এরকমটা চলতে থাকে যে বাংলাদেশের মানুষ সীমান্তে তিনি কোনো কারণে গিয়েছেন, ভারতীয় বিএসএফ গুলি করে তাকে মারলো এবং এরপরে আর কোনো কথা নেই, কেন মারলো তার যে একটা সুষ্ঠু তদন্ত হওয়া এবং যে বিএসএফ তাকে গুলি করলো তার শাস্তি হওয়া, এর কোনো কিছুই আমরা বাস্তবায়ন করে নিয়ে আসতে পারি না। এই যে অবস্থাটা, এটা হয়েছে বেসিক্যালি আমাদের এখানে একটা নতজানু নীতির কারণে। আমি বেসিক্যালি যেটা দেখি, বাংলাদেশে যে ধরনের সংকটগুলো অভ্যন্তরীণভাবে আমরা ফেস করেছি, অর্থাৎ আমাদের গণতন্ত্র নাই, আমাদের ভোটাধিকার নাই, আমাদের বিচার ব্যবস্থাটা ঠিক না, এই প্রত্যেকটা জিনিসের পেছনে সব থেকে বড় যে দায়ী জিনিসটা, সেটা হলো বাংলাদেশের আসলে সার্বভৌমত্বই ছিল না। এই কারণে আমাদের ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, বিচার বিভাগ কোনো কিছুই আমাদের ঠিক ছিল না। তো আমরা তো 24-এর যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান, তার ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্বকে আমরা কিন্তু আবার রিক্লেম করেছি, আমরা নিজেদের বলে দাবি করতে পেরেছি। বাংলাদেশের ছাত্র তরুণরা জুলাই আগস্টের আন্দোলনে সব থেকে বেশি আন্দোলিত হয়েছে যে স্লোগানটা উচ্চারণ করে, সেই স্লোগানটা কিন্তু দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অতএব এই স্লোগানের মধ্যে দিল্লির অধীনে থাকবার যে মানসিকতা ছিল, সে মানসিকতার বাইরে এসে আমরা সমান স্ট্যাটাসে যেতে পারি, চোখে চোখ রেখে কথা বলতে পারি, এরকম একটা স্ট্যাটাস, তার প্রতি কিন্তু ছাত্র তরুণদের একটা চূড়ান্ত আগ্রহের জায়গা আছে। এই যে আগ্রহের জায়গাটি আছে, বাংলাদেশের সামনের দিনে যারা পলিসিগুলো নেবেন, তারা এই আগ্রহের জায়গাটি, আমাদের মর্যাদার যে জায়গাটি আছে বাংলাদেশ হিসেবে, ছাত্র তরুণদের আগ্রহের জায়গা, সেটাকে তারা মূল্যায়ন করবেন বলে আমরা আশা রাখি। 15 বছরের বিশেষ পররাষ্ট্রনীতিটা ছিল মূলত গদি রক্ষার নীতি। এখানে কোনো পররাষ্ট্রনীতি, দেশের স্বার্থ, এই বিষয়টা ছিল না। সম্পূর্ণ অর্থে একটা সরকার তার গদি রক্ষার জন্য সে বিদেশ নীতি সাজাচ্ছে, তার প্রয়োজনীয় প্রভু খুঁজছে ইত্যাদি, যার ফলে আমাদের দেশের স্বার্থ এবং নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হয়েছে। সেটা আপনি ওই যে পার্বত্য চট্টগ্রামে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, আমরা যদি নানান বিষয়গুলো দেখি, কানেক্টিভিটির নামে অন্যান্য যৌথ উদ্যোগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, প্রকল্প তৈরি হয়েছে, সেই সব কিছুর একটা জায়গা ছিল বাংলাদেশের সরকার তার নিজের গদি রক্ষার স্বার্থে অপরাপর শক্তিকে খুশি করার নীতি নিয়েছিল। তার মধ্যে ভারত প্রধান জায়গায় এসে দাঁড়িয়েছিল, সেটা আমরা সকলেই জানি। এমনকি মিয়ানমারে যখন
এই যে আরাকান আর্মি যখন তাদের মোটামুটিভাবে একটা বেশ অগ্রযাত্রা দেখাচ্ছে, এখন তো প্রায় তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, সেই সময়েও বাংলাদেশের দিক থেকে আলোচনাটা ছিল যে রোহিঙ্গা প্রশ্ন নিয়ে আমরা আসলে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকানের যে আর্মি যারা ক্রমাগত প্রায় আরাকান বিজয় করার দিকে অগ্রসর হচ্ছে, তাদের সাথে কোনো যোগাযোগ স্থাপন করা হবে কিনা, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সেই বিষয়ে বাংলাদেশ থেকে আলোচনা উঠেছে, কিন্তু সরকারের দিক থেকে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ একইভাবে বাংলাদেশের স্বার্থ পররাষ্ট্রনীতির কোনো জায়গা ছিল না। তো সুতরাং বাংলাদেশের একটা এমন পররাষ্ট্রনীতি কি দরকার যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থের ভিত্তিতেই তার নিরাপত্তাটা আসলে নানাভাবে তার কৌশলটা নির্ধারিত হয়। এখন স্বাধীনতা আমরা অর্জন করতে পারি, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নটা একটা জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিন্তু অপর রাষ্ট্রের নিরিখে। কাজেই আমরা যখন জনগণ একটা রাষ্ট্রে তার সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে, তখনই কেবলমাত্র সেই রাষ্ট্র আসলে অপর রাষ্ট্রের সাথে সম্পর্কে গিয়ে তার সামষ্টিক স্বার্থটাকে হাজির করে। না হলে এরকম একটা গোষ্ঠী গদি রক্ষার জন্য তার স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থ বলে চালিয়ে দিতে পারে। এখন সে কারণে সার্বভৌমত্বের প্রশ্নটা কেবল অপর রাষ্ট্রের সাথেই সম্পর্কিত নয়, এটা একটা অভ্যন্তরীণ বিষয়ও। সার্বভৌমত্বের অভ্যন্তরীণ শর্ত পূরণ না করলে সার্বভৌমত্বের যে আমরা ধারণা করছি অপর রাষ্ট্রের জায়গা থেকে, সেটা আমরা রক্ষা করতে পারবো না। সার্বভৌমত্ব রক্ষার অভ্যন্তরীণ শর্ত হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থায় দেশের জনগোষ্ঠী তার সব রকম রাজনৈতিক প্রতিনিধিরা তাকে মোটামুটিভাবে নিজেদের অংশীদার ভাবতে পারেন। আমরা এতদিনকার এই ফ্যাসিবাদী ব্যবস্থায় দেখেছি যে একটা দল ক্ষমতায় আছে, মোটামুটিভাবে তার মিত্রদের বাইরে সকল বিরোধী দলকেই তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে দিয়েছেন, নিজেরা একা একা খেলেছেন। এইরকম একটি বিভাজিত রাজনৈতিক ব্যবস্থা কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি দিতে পারে না। আমাদের একেবারেই চলমান ইতিহাসে বেশ কয়েকটি দেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, সম্প্রতি সিরিয়াতেও আমরা সেই জায়গাগুলো দেখলাম। কাজেই সার্বভৌমত্ব রক্ষার এই অভ্যন্তরীণ শর্ত আমাদের পূরণ করতে হবে, যেটা আমাদের এই অভ্যুত্থানের সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় একটা বলা যায় যে সুযোগ, বাস্তবতা, যে আমরা এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে আমরা এই যে সকল রাজনৈতিক পক্ষকে এই ব্যবস্থার অংশীদার যাতে তারা ভাবতে পারে, এই অবস্থাটা সৃষ্টি করতে পারি। সেটার জন্য ন্যায় বিচার অত্যন্ত ভিত্তিক, কিন্তু তার জন্য যে সংস্কার, নতুন বন্দোবস্ত এবং একটা নির্বাচন, সেই প্রসঙ্গগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমি শেষ করবো এই জায়গাটায় যে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের জায়গা থেকে আমরা যখন সম্পর্ক নির্ধারণ করতে যাব, ভূ রাজনীতি বঙ্গোপসাগর কেন্দ্রিক আছে এবং দুনিয়ার বৃহৎ শক্তিগুলো এখানে ক্রিয়াশীল, এবং সেইখানে ওই ধরনের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য তৈরি করা ছাড়া মোটেই আমরা এই অবস্থা থেকে আমাদের যাকে বলে জাতীয় স্বার্থটা রক্ষা করতে পারবো না। কিন্তু অভ্যন্তরীণ অগ্রগতি আমাদেরকে জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রভূত সাহায্য করতে পারে। এইখানে একটা বিশেষ জায়গা আছে ভারতের সাথে সম্পর্কের প্রশ্ন। এটা একদিকে প্রতিবেশীগত, ভারত আমাদের প্রতিবেশী নিকটতম, ভারতের সাথে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগ এবং জের আছে, যেটা কোনোভাবে অস্বীকার করা যায় না। ফলে ভারতের সাথে সম্পর্কের ব্যাপারটা কেবল আন্তর্জাতিক নয়, এটা অনেক ক্ষেত্রেই অভ্যন্তরীণ হিসেবে প্রভাবিত করে, এবং ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারত একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। এইরকম একটি জায়গাতে বাংলাদেশের যে রাজনৈতিক ঐক্য দরকার নিজের সার্বভৌম অবস্থান থেকে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে, সেইটার জন্য কাঠামোগত প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমরা আসলে তৈরিতে কখনোই মনোযোগ দিইনি, ওই রকম গদি রক্ষার পররাষ্ট্রনীতির কারণে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নটিকে যথার্থ রূপে আসলে শনাক্ত করার, তাকে ঠিকঠাক মতো উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কূটনৈতিক কৌশলগুলো সামনে নিয়ে আসার যোগ্যতাও আমাদের দেশের যাকে বলে যে যারা এই ডিল করেন তাদের আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে, সেটা নদীর পানি থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের যে বার্গেনিং ক্যাপাসিটির যে অক্ষমতা, সেইটা এখানে দেখা যাচ্ছে। সবশেষে একটা ভিশন বলি, বাংলাদেশের এখন দক্ষিণ এশিয়ার
এই কথাটা বলছি যে ভারতের সাথে গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের ভিশনটা নেওয়া জায়গা উচিত যে আমরা গ্লোবাল সাউথে দক্ষিণ বিশ্বের একটা নেতৃস্থানীয় দেশ হতে পারি কিনা, সেইটা বাংলাদেশের এখন লক্ষ্য হওয়া উচিত। দক্ষিণ এশিয়ায় আমাদের এতদিনকার লক্ষ্য যেভাবে আটকে ছিল সেটার চাইতে বরং গ্লোবাল সাউথে দক্ষিণ বিশ্বে আমরা একটা নেতৃস্থানীয় দেশ হওয়ার জায়গাতে যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় আমাদের যে যাকে বলে মীমাংসা, আমাদের অনুকূলে মীমাংসা, সে অনুকূলে মীমাংসার সক্ষমতা অর্জন করতে হবে। এবং সেটার পূর্ব শর্ত আমি আবারও গুরুত্ব দিব জাতীয় এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেটা আমাদের সকলকে ওই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অংশীদারিত্ব বজায় রাখতে সাহায্য করে, এবং সেটাই কেবলমাত্র ওই জাতীয় ঐক্য তৈরি করতে পারবে যেটা আমাদের গদি রক্ষার পররাষ্ট্রনীতি থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার ভিত্তিতে আমাদের বিদেশ নীতি তৈরি করতে সাহায্য করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।